ভারতবর্ষে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিয়োগ কিভাবে হয় সেটা এর আগের ভিডিওতে দেখলাম। কিন্তু শুরুর দিকে মানে 1950-51 এই সময় কিন্তু এই রকমের সিস্টেমটা ছিল না। বেসিক প্রিন্সিপালটা মোটামুটি একই রকম ছিল, তবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিয়োগ পদ্ধতিকে আরো শক্তপোক্ত করে বর্তমানের এই ব্যবস্থা মানে কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে নিয়োগ হয়। তো কিভাবে এই কলেজিয়াম সিস্টেম এলো, কেনই বা কলেজিয়াম সিস্টেম আনতে হলো, এর পিছনে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, ফার্স্ট সেকেন্ড বা থার্ড জাজেস কেস এইগুলো কি, সেই সব নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই একটা কথা বলে রাখি যে এই ফার্স্ট সেকেন্ড বা থার্ড জাজেস কেস এর পিছনে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা একটু বড় হবে, তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আশা করি এই কেসগুলো সম্পর্কে আর কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। আমরা আমাদের মেইন টপিকে আসি। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে, কিন্তু ভারতীয় সংবিধান তৈরির কাজ চালু হয়ে যায় 1946 সাল থেকে। ফাইনালি 1949 সালে সংবিধান তৈরির কাজ কমপ্লিট হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি সারা দেশ জুড়ে আমাদের এই সংবিধানকে লাগু করে দেওয়া হয়। এই সময়ও ভারতের যে সর্বোচ্চ আদালত তাকে বলা হতো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। তবে 28শে জানুয়ারি 1950 এই তারিখ থেকে এই ফেডারেল কোর্টকে বলা হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবার সংবিধান অনুযায়ী দেশ চালানোর কাজ করে সংসদ বা পার্লামেন্ট, কিন্তু এই সংসদ সঠিকভাবে দেশটাকে চালাচ্ছে কিনা বা সংবিধানের বিরুদ্ধে মানে অসাংবিধানিক কোনো কাজকর্ম করছে কিনা, অথবা সংসদ এই সংবিধানের কোনো আইনের অপব্যবহার মানে মিস ইউজ করছে কিনা, সেই সমস্ত দিকে নজর রাখার দায়িত্ব থাকে সুপ্রিম কোর্টের। এই জন্যই সুপ্রিম কোর্টকে সংবিধানের গার্জিয়ান বা অভিভাবকও বলা হয়। আর এই সংবিধান এমন ভাবে লেখা হয়েছে যে এটাকে পড়লে কিছু বিষয় আপাত অর্থে সেগুলোকে দেখলে মনে হবে যে সঠিক কাজ, কিন্তু সেগুলো অসাংবিধানিক। আবার কখনো কখনো এমন মনে হবে যে কিছু কাজ সাংবিধানিক কিন্তু সেগুলো করা ঠিক নয়। সেই রকমই একটা বিষয় হলো সুপ্রিম কোর্টের বিচারপতি এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এদের নিয়োগ বা নিয়োগ পদ্ধতি। রাষ্ট্রপতি যদি চায় তাহলে সুপ্রিম কোর্টের যে মুখ্য বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার সাথে পরামর্শ করে সুপ্রিম কোর্টে নতুন জাজেদের নিয়োগ করতে পারে। এবং যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিয়োগের ব্যাপার আসবে, রাষ্ট্রপতি যাকে মনে করবেন যে আমার এর সাথে পরামর্শ করা প্রয়োজন তার সাথেই পরামর্শ বা আলোচনা করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়োগ করতে পারেন। এই রকমটাই সংবিধানের 124 নম্বর ধারা অনুযায়ী বলা রয়েছে। রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, সেই অর্থেই রাষ্ট্রপতির এই রকম ক্ষমতা রয়েছে। আবার সংবিধানে আরো একটা বিষয় উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি কখনো নিজে কোনো সিদ্ধান্ত নেন না, তিনি তার সমস্ত কাজ করবেন সংসদের পরামর্শ অনুযায়ী। আর সংসদে বসেন এমপিরা এবং সেই এমপিদের হেড হলেন প্রধানমন্ত্রী। তাহলে এক্ষেত্রে কিছুটা আন্দাজ করা যায় যে সুপ্রিম কোর্টে জাজেদের নিয়োগ বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিয়োগ এর ওপরে ইনডাইরেক্টলি সংসদ বা প্রধানমন্ত্রীর একটা প্রভাব থাকে। আবার অন্যদিকে সংবিধানের 50 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ জুডিশিয়ারি মানে কোর্টের ব্যাপারে কোর্টের কোনো কাজের ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারোর কোনো প্রভাব বা হাত থাকবে না। তার কারণ হলো যে কোর্টের কোনো ব্যাপারে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাত থাকে তাহলে জাজেদের ভেতর একটা আশঙ্কা থাকতেই পারে যে সংসদ বা সরকারের কোনো কাজে যদি কোনো জাজ বিরুদ্ধে গিয়ে কোনো রায় দেয়, সেক্ষেত্রে সংসদ বা এক্সিকিউটিভের দ্বারা ওই জাজকে ট্রান্সফার বা সাসপেন্ড বা টার্মিনেট করে দেওয়া যেতে পারে। তাহলে 124 নম্বর ধারা অনুযায়ী বোঝা যায় যে সুপ্রিম কোর্টের জাজেদের বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিয়োগে এক্সিকিউটিভের একটা প্রভাব থাকে। কিন্তু আবার 50 নম্বর ধারা বলে যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা রাখতে হবে। এখন এই অবস্থায় প্রথম দিকে তেমন কোনো অসুবিধা হয়নি, তখন সুপ্রিম কোর্ট ও সংসদ মানে প্রধানমন্ত্রীদের ভেতর আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। প্রথম দিকে কি হতো, নতুন কোনো জাজের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা নাম প্রেসিডেন্টকে রেকমেন্ড করে দিতেন,
প্রেসিডেন্ট সেই নাম অনুযায়ী তাকে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট করে দিতেন। কিন্তু ঝামেলা শুরু হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিয়োগ থেকে। যখন সুপ্রিম কোর্টকে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া বলা হতো, তখন একটা পরম্পরা ছিল যে সিনিয়র মোস্ট যে জাজ রয়েছে তিনিই হয়ে যাবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এখন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে, তারপরে বাকি জাজেদের ভেতর সব থেকে সিনিয়র মোস্ট, মানে সব থেকে সিনিয়র এক্সপিরিয়েন্সের দিক থেকে যে আছে তাকেই বানানো হবে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো সেই পরম্পরাটা ছিল। এখন 1950 থেকে 51 সাল পর্যন্ত ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল এইচ জে কানিয়া। এর পরে সিনিয়র মোস্ট ছিল এম পতঞ্জলি শাস্ত্রী, তারপর সিনিয়র মোস্ট ছিল এম চন্দ্র মহাজন, তারপরে সিনিয়র ছিল বি কে মুখার্জি মানে বিজন কুমার মুখার্জি, তারপর সিনিয়র ছিল সুধীর রঞ্জন দাস। আর এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তো এই যে প্রথম তিনজন অর্থাৎ এইচ জে কানিয়া, পতঞ্জলি শাস্ত্রী আর চন্দ্র মহাজন, নেহেরু এদেরকে খুব একটা পছন্দ করতেন না, আর এরাও নেহেরুকে খুব একটা পছন্দ করতেন না। কিন্তু বি কে মুখার্জি পণ্ডিত জওহরলাল নেহেরুর খুব পছন্দের ব্যক্তি ছিলেন। এবার 1951 সালে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এইচ জে কানিয়া রিটায়ার হয়ে যাবেন, তো সেই অর্থে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার কথা এম পতঞ্জলি শাস্ত্রীর। কিন্তু নেহেরু মনে মনে চাইতেন যে বি কে মুখার্জিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানাতে। সেক্ষেত্রে তিনি বি কে মুখার্জির নাম রেকমেন্ডও করেছিলেন প্রেসিডেন্টের কাছে যে আপনি এই বি কে মুখার্জিকে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানান। তাহলে জওহরলাল নেহেরু যখন এইচ জে কানিয়ার এই পতঞ্জলি শাস্ত্রীর নাম রেকমেন্ডেশন এটাকে উপেক্ষা করে বি কে মুখার্জির নাম প্রেসিডেন্টকে রেকমেন্ড করলেন, তখন এই বি কে মুখার্জি সহ বাকি যে তিনজন অর্থাৎ এইচ জে কানিয়া, এম পতঞ্জলি শাস্ত্রী আর চন্দ্র মহাজন, বি কে মুখার্জি সহ এই তিনজন সবাই রিজাইন করে দেন। ফলে পণ্ডিত জওহরলাল নেহেরু নত স্বীকার করেন এবং সিস্টেমের হিসাবে পরবর্তী চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হন এম পতঞ্জলি শাস্ত্রী। এখানে এই জাজেরা রিজাইন দিয়ে দিয়েছিলেন কেন? কারণ তারা জানতেন যে এই ঘটনাটাকে যদি আমরা কনসিডার করি, এর পরবর্তীতে সুপ্রিম কোর্টের জাজের নিয়োগের ক্ষেত্রে সংসদ বা পার্লামেন্টের একটা দাবদাবা হয়ে যাবে। তো এইভাবেই এর পর থেকে সিস্টেমটা চলছিল যে সিনিয়র মোস্ট যে ব্যক্তি থাকবে তিনিই হয়ে যাবেন নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এইভাবে চলতে চলতে 1966 সালে ক্ষমতায় এলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1966 সাল থেকে 1978 সাল পর্যন্ত ছিলেন, আবার 1980 থেকে 1984 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী যখন প্রথম ক্ষমতায় এলেন তখন অনেকেই তাকে পছন্দ করতেন না, আর সেই সময় ভারতের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। অন্যদিকে ধনী ও গরিবের ভেতর অর্থের যে বন্টন তাতেও খুব অসামঞ্জস্য ছিল। ধনীদের কাছে প্রচুর অর্থ ছিল অথচ গরিবের কাছে তেমন কোনো অর্থই ছিল না। তৎকালীন ভারতবর্ষের সামাজিক অবস্থাকে ঠিকঠাক করার জন্য ইন্দিরা গান্ধী সংবিধানে অনেক সংশোধন করতে চেয়েছিলেন। যেমন প্রিভি পার্সের দরুন বিভিন্ন রাজা মহারাজাদের মানে রাজ পরিবারদের অনেক অনুদান দেওয়া হতো সরকারের তরফ থেকে, তিনি সেগুলোকে সমাপ্ত করতে চেয়েছিলেন। এছাড়া সমাজের সমস্ত লোকের সুবিধার জন্য তখন যে ব্যাংকগুলি ছিল সেই ব্যাংকগুলির ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রীয়করণ করতে চেয়েছিলেন। এইরকম আরো অনেক সংশোধন, কিন্তু বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের প্রভাবে তার এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে সুপ্রিম কোর্ট আর ইন্দিরা গান্ধীর ভেতর একটা মতপার্থক্যের বিষয় তৈরি হয়। এমন সিচুয়েশন তৈরি হয় যে ইন্দিরা গান্ধী যাই করতে যেতেন সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে তার প্রচেষ্টাকে নষ্ট করে দিতেন। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে 1971 সালে ইন্দিরা গান্ধীর সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এবং তখন ইন্দিরা গান্ধী তার ক্ষমতায় কিছুটা জোর পান, আর তখন এই উপরের সংশোধনগুলো আবার একবার করার চেষ্টা করেন। আলটিমেটলি 1973 সালের 24শে এপ্রিল কেশবানন্দ ভারতী কেসের রায় বেরোয়। এই কেশবানন্দ ভারতী কেসের পিছনে এই সমস্ত ঘটনাই ছিল। এই কেসের রায়ের ফলেই ইন্দিরা গান্ধীর বিভিন্ন আশা পূরণ হয়, কিন্তু তখনও সমস্ত কিছু ইন্দিরা গান্ধীর ফেভারে ছিল না। তো কেশবানন্দ ভারতী কেস কি সেটা নিয়ে আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এই কেশবানন্দ ভারতী কেসে রায় দেন জাস্টিস এস এম সিকরি। রায় দেওয়া হয় 24শে এপ্রিল 1973 সালে। আবার 25শে এপ্রিল 1973 মানে ঠিক পরের দিন এস এম সিকরির রিটায়ারমেন্টের ডেট ছিল, মানে তিনি এই 25শে এপ্রিল রিটায়ার করে যাবে। তো স্বাভাবিক অর্থে যেটা পরম্পরা অনুযায়ী এস এম সিকরির পর সিনিয়র মোস্ট যে আছেন
তাকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বানানো হবে। তো সেক্ষেত্রে এস এম সিকরির পর সিনিয়র ছিলেন জাস্টিস জে এম শেলেট, তারপর সিনিয়র ছিলেন জাস্টিস এ এন গ্রোভার, তারপর এন এস হেগড়ে এবং তারপরে ছিলেন জাস্টিস এ এন রায়। এদের ভেতর এই এস এম সিকরে, জে এম শেলেট, এ এন গ্রোভার, এন এস হেগড়ে এরা ইন্দিরা গান্ধীর খুব একটা পছন্দের ব্যক্তি ছিলেন না, কিন্তু এ এন রে ছিলেন ইন্দিরা গান্ধীর খুব পছন্দের একজন ব্যক্তি। এখানেও সেই 1951 সালের মতন একটা ঘটনা তৈরি হয়। অ্যাকচুয়াল অর্থে এস এম সিকরির পর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার কথা জে এম শেলেটের, কিন্তু ইন্দিরা গান্ধী রাষ্ট্রপতিকে দিয়ে সার্কুলার জারি করান যে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে এ এন রে। এই সার্কুলার জারি করেন 25শে এপ্রিলই। এই ঘটনার পর বাকি এই যে চারজন জাজ ছিলেন এস এম সিকরি, জে এন শেলেট, এ এন গ্রোভার আর হেগ, এরা সবাই রিজাইন দিয়ে দেন, এরা সবাই ইস্তফা দিয়ে দেন। ফলে বাই ডিফল্ট এ এন রে নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদে বসেন। কোথাও কোথাও এই দিনটাকে বলা হয় ব্ল্যাকেস্ট ডে অফ ডেমোক্রেসি। এবং এই সময় থেকে ধীরে ধীরে বোঝা যায় যে কোর্টের ওপর বা সুপ্রিম কোর্টের ওপর এক্সিকিউটিভের প্রভাব পড়ছে। এরপর আসে 1975 সাল। 1975 থেকে 1977 সাল পর্যন্ত প্রায় 21 মাস ধরে ভারতে ন্যাশনাল এমার্জেন্সি জারি ছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এখানেও বিভিন্ন ঘটনা ঘটে সুপ্রিম কোর্টকে নিয়ে। এই সময় এই 21 মাসের ভেতর ভারতের সমস্ত হাইকোর্ট মিলিয়ে টোটাল 56 জন জাজকে এক হাইকোর্ট থেকে আরেক হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয় এবং এই 56 জনের ভেতর 16 জন জাজকে একদিনেই ট্রান্সফার করে দেওয়া হয়। এইরকম একটা ঘটনা ঘটে। নর্মালি হাইকোর্টের জাজেদের ট্রান্সফারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডিসিশনটা ফাইনাল থাকে, কিন্তু এই এমার্জেন্সি চলাকালীন বিভিন্ন হাইকোর্ট থেকে টোটাল 56 জন জাজকে ট্রান্সফার করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের পরামর্শ না নিয়েই। তো এই ঘটনায় একটা বিষয় তো স্পষ্ট হয়েছিল যে এমার্জেন্সি ব্যবহার করে সরকার বা এক্সিকিউটিভ তার ক্ষমতার অপব্যবহার করেছে, এমনকি তার প্রভাব জুডিশিয়ারির কাজের ওপরেও পড়েছে। এর ভেতর 1976 সালে আরো একটা কেস ঘটে। সেই কেসটা হলো এডিএম জবলপুর কেস। এই কেসের আরেকটা নাম হলো হবিয়াস কর্পাস কেস। সুপ্রিম কোর্ট যে 5 রকমের রিট জারি করে, সেই 5 রকমের রিটের ভেতর একটা রিট হলো হবিয়াস কর্পাস। কোনো একজন ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তাহলে অবশ্যই তাকে কোনো একটা কারণের ভিত্তিতে গ্রেফতার করতে হবে এবং তার গ্রেফতারের পর আগামী 24 ঘন্টার ভেতর তাকে নিয়ার বাই আদালতে পেশ করতে হবে। যদি সেটা না করা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবেদন করা যেতে পারে যে এইরকম ঘটনা ঘটেছে, যে কোনো কারণ ছাড়াই কোনো একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বা তাকে আদালতে নেওয়া হচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট ওই পুলিশ স্টেশন বা ওই ডিপার্টমেন্টের উদ্দেশ্যে একটা নোটিশ জারি করে এবং তাতে আদেশ করে যে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক বা ইমিডিয়েটলি তাকে আদালতে নিয়ে যাওয়া হোক। তো এই যে আদেশ জারি করা, একেই বলা হয় হবিয়াস কর্পাস রিট জারি করা। এখন সংবিধানে আরো একটা বিষয় আছে যে কোনো একজন ব্যক্তির দ্বারা অপরাধ হতে পারে, এই আশঙ্কায় অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনের দরুন কাউকে গ্রেফতার করে রাখা যেতে পারে, এমনকি তাকে আদালতে না নিয়েও শুধুমাত্র কাস্টডিতে রাখা যেতে পারে অনির্দিষ্ট কালের জন্য। এখন প্রশ্ন হলো যে এই প্রিভেন্টিভ ডিটেনশনের দরুন কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তাহলে সুপ্রিম কোর্টে হবিয়াস কর্পাস এই রিটটা জারি করার জন্য আবেদন করা যাবে কি, বা সুপ্রিম কোর্ট কি এইরকম রিট জারি করতে পারবে, সেটা নিয়েই হলো এই এডিএম জবলপুর কেস বা হবিয়াস কর্পাস কেস। 1976 সালে এই সময় এমার্জেন্সি চলাকালীন প্রচুর লোককে এই প্রিভেন্টিভ ডিটেনশনের দরুন গ্রেফতার করে রাখা হয়। তা নিয়েই সুপ্রিম কোর্টে একটা কেস পিটিশন হয়। এই কেসে 5 জন জাজের বেঞ্চ বসে, তার ভেতর 4:1 অনুপাতে রায় দেন, মানে 4 জন জাজ একরকম রায় দেন এবং বাকি একজন অন্যরকম রায় দেন। এই 4 জনের ভেতর একজন জাজ ছিলেন জাস্টিস এম এইচ বেগ, বাকি একজন যে আলাদা রায় দিয়েছিলেন তিনি হলেন জাস্টিস এইচ আর খান্না। তো স্বভাবতই এই 4 জনের যে রায় সেটাকেই এই এডিএম জবলপুর কেসের ফাইনাল জাজমেন্ট হিসাবেই গণ্য করা হয়। তো এই কেসে কারা কি রায় দিয়েছিল সেটাও একবার বুঝে নি। এই 4 জন বিচারপতি রায় দেন যে এমার্জেন্সি চলাকালীন যদি কাউকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে হবিয়াস কর্পাস যে রিট সেটা জারি করা যাবে না। তার কারণ দেশে তো আর এমার্জেন্সি এমনি এমনি জারি হয় না। দেশ কোনো একটা গুরুতর সমস্যার সম্মুখীন হলে তবেই এমার্জেন্সি জারি করা হয়। সেক্ষেত্রে কাকে গ্রেফতার করা হলো বা না হলো, কতদিন কাস্টাডিতে রাখা হলো,
সেদিকে নজর না দিয়ে দেশকে কিভাবে এই সমস্যা থেকে মুক্ত করা যায় সেই দিকে মেইন ফোকাস হওয়া উচিত, ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এছাড়া দেশে এমার্জেন্সির সময় যাতে অশান্তির পরিমাণ না বাড়ে সেক্ষেত্রে প্রিভেন্টিভ ডিটেনশন করাই যেতে পারে। এই অবস্থায় যদি হবিয়াস কর্পাস রিটটা জারি করা হয় তাতে অনেকে এর মিস ইউজ করতে পারে। অন্যদিকে যে একজন রায় দিয়েছিল অর্থাৎ HR খান্না, তার বক্তব্য ছিল ইমার্জেন্সির সময় যাতে অশান্তি না ছড়ায় তাই প্রিভেন্টিভ ডিটেনশন করা এটা তো ঠিক, কিন্তু তাতে দেখা যায় যে অনেক নির্দোষ মানুষও এই ডিটেনশনের শিকার হয়ে যায়। তাদের সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টির যে অধিকার সেটা ক্ষুণ্ণ হয়, ফলে এই ডিটেনশন অসাংবিধানিক। আর তাছাড়া সংবিধানের 359 নম্বর ধারা বলে ইমার্জেন্সি চলাকালীন প্রেসিডেন্ট চাইলে মানুষের যে কোনো মৌলিক অধিকার অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত যে সমস্ত মৌলিক অধিকারের কথা বলা আছে তার ভেতর যে কোনো ধারাকে সাসপেন্ড করে দিতে পারে, মানে স্থগিত করে রেখে দিতে পারে, শুধুমাত্র 20 আর 21 নম্বর ধারা ছাড়া। সেই জন্যই সংবিধানকে সঠিক রাখার উদ্দেশ্যে হবিয়াস কর্পাস রিটটা জারি করা যেতেই পারে। এক কথায় এই 4 জন জাজ যে রায় দিয়েছিলেন সেটা তৎকালীন সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধীর পক্ষে ছিল, কিন্তু অন্য একজন অর্থাৎ HR খান্না যে রায় দিয়েছিলেন সেটা কিছুটা অর্থে সরকারের বিপক্ষে ছিল। স্বভাবতই ইন্দিরা গান্ধীর সাথে HR খান্নার একটা মত পার্থক্য হয়। এরপরে আসে 1977 সাল। 1973 সালে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিয়োগ নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে। 1977 সালে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন জাস্টিস AN রায়, তারপর সিনিয়র ছিলেন জাস্টিস HR খান্না এবং তারপর সিনিয়র ছিলেন জাস্টিস MH বেগ। জাস্টিস AN রায়ের রিটায়ারমেন্টের সময় ছিল 1977 সাল, ফলে পরম্পরা অনুযায়ী নেক্সট চিফ জাস্টিস হওয়ার কথা জাস্টিস HR খান্নার, কিন্তু জাস্টিস AN রায় HR খান্নার নাম প্রেসিডেন্টকে রেকমেন্ড করার আগেই ইন্দিরা গান্ধী MH বেগের নাম প্রেসিডেন্টকে রেকমেন্ড করে দেন নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার জন্য। তার কারণ আশা করি আগের ঘটনা থেকে বুঝতেই পেরেছি। এখন এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে জাস্টিস HR খান্না রিজাইন দিয়ে দেন, মানে ইস্তফা দিয়ে দেন, ফলে নেক্সট চিফ জাস্টিস হিসাবে পদে বসেন জাস্টিস MH বেগ। এরপর সবার ভেতর একটা ধারণা তৈরি হয়ে যায় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার জন্য রেকমেন্ডেশন সেই পাবে যে সরকারের পক্ষে থাকবে। যদিও এর ঠিক পরবর্তী বছর অর্থাৎ 1978 সালে প্রথমবার অকংগ্রেসি সরকার ক্ষমতায় এলে এই পরিস্থিতি কিছুটা ঠিক হয়। তবে অনেকটা বছর পরে গিয়ে অর্থাৎ 1993 সালে সুপ্রিম কোর্ট একটা বড় সিদ্ধান্ত নেয় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং অন্যান্য জাজেদের নিয়োগ কিভাবে কি হবে সেটা সুপ্রিম কোর্টই ঠিক করবে। তবে 1978 সালের পর আবার 1980 সালে পুনরায় ক্ষমতায় আসে ইন্দিরা গান্ধী, আর এর পরই সুপ্রিম কোর্টের সাথে এক্সিকিউটিভের অর্থাৎ সংসদের একটা চরম সংঘর্ষ তৈরি হয়। পুনরায় আবার ক্ষমতায় আসার পর ইন্দিরা গান্ধী সরকারের সুপ্রিম কোর্টের ওপর বক্তব্য বা দাবি ছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজেদের অ্যাপয়েন্টমেন্টে যেন কোনো ডিসক্রিমিনেশন না হয়, মানে কোনো ভেদাভেদ না হয়। কারণ জুডিশিয়ারি সিস্টেমে এরকমটা দেখা যেত যে বর্তমানে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ রয়েছেন তারা তাদের পরিচিতদের অর্থাৎ রিলেটিভদের নতুন জাজ হিসাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ড করতেন। এছাড়াও কোনো একজন জাজ যিনি হয়তো অনেকদিন ধরে একটা হাইকোর্টে রয়েছেন তাহলে ওই জাজ হয়তো বিভিন্ন ক্লায়েন্টের সাথে ঘনিষ্ঠ হয়ে গেছে, ফলস্বরূপ সেই ক্লায়েন্টদের নিয়ে যদি কোনো কেস আসে জাজ সেই তাদের পক্ষেই রায় দেবেন। এই রকম পরিস্থিতি কাটানোর জন্য কেন্দ্রীয় সরকারের ল মিনিস্টারের তরফ থেকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটা সার্কুলার পাঠানো হয়। এই সার্কুলারে উল্লেখ ছিল যে কোনো হাইকোর্টে যখন কোনো একজন নতুন জাজ অ্যাপয়েন্ট হবেন বা কোনো হাইকোর্টে একজন অ্যাডিশনাল জাজ রয়েছেন তিনি যখন পার্মানেন্ট জাজ হিসেবে পোস্টিং পাবেন সেক্ষেত্রে তার কাছ থেকে কনসেন্ট নিতে হবে এবং 3টে প্রেফারেন্স নিতে হবে যে আপনি কোন হাইকোর্টে পোস্টিং পেতে চান। মানে ব্যাপারটা কেমন, ধরলাম আমি একজন ব্যক্তি যে হাইকোর্টে জাজ হওয়ার জন্য এলিজেবল এবং আমি হয়তো কোনো না কোনো হাইকোর্টে নতুন জাজ হিসাবে অ্যাপয়েন্ট হয়েও যাব, সেক্ষেত্রে আমাকে কনসেন্ট দিতে হবে যে হ্যাঁ আমি এই অফার গ্রহণ করছি এবং আমি 3টে প্রেফারেন্স দেব, যেমন কলকাতা হাইকোর্ট, পাটনা হাইকোর্ট বা এলাহাবাদ হাইকোর্ট, এর যে কোনো একটাতে আমাকে পোস্টিং দিলেই হবে। এই রকম মর্মেই আমাকে কনসেন্ট দিতে হবে।
মানে আমাকে সম্মতি দিতে হবে, অথবা আমি হয়তো কলকাতা হাইকোর্টে অ্যাডিশনাল জাজ হিসেবে রয়েছি, সেক্ষেত্রে আমি যখন পার্মানেন্ট জাজ হিসেবে পোস্টিং পাবো তখন কলকাতা হাইকোর্ট ছাড়া যে কোনো 3টে হাইকোর্টের প্রেফারেন্স আমি দিতে পারি। বলতে পারবো যে আমি হয়তো পাটনা, লখনৌ বা দিল্লি হাইকোর্ট এই 3টের যে কোনো একটা হাইকোর্টে পোস্টিং পেতে চাই। এখানে ওই সার্কুলারের দরুন সরকারের বক্তব্য ছিল যে আমি অ্যাজ এ অ্যাডিশনাল জাজ যে হাইকোর্টে রয়েছি, আমি পার্মানেন্ট হওয়ার সময় এই হাইকোর্টেই পার্মানেন্ট জাজ হতে পারবো না। এই রকম বিভিন্ন বিষয় উল্লেখ করেই কেন্দ্রীয় সরকার সার্কুলার ইস্যু করেছিল সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। এছাড়া এই সার্কুলারে আরো বলা ছিল যে কোনো একটা হাইকোর্টের যে স্ট্রেংথ, তার 1/3 জাজ ওই স্টেটের বাইরে থেকে নিয়োগ হবে। মানে ধরলাম কলকাতা হাইকোর্টে টোটাল জাজের সংখ্যা 72, তাহলে এর 1/3 মানে 24 জন জাজ পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের নিবাসী হবে। এখন এই সার্কুলার জারি হওয়ার পর বিভিন্ন হাইকোর্টে সংসদের উপর রাগ আগুনের মতো ছড়িয়ে যায় এবং অলমোস্ট সমস্ত হাইকোর্টেই এই সার্কুলারের বিরুদ্ধে কেস পিটিশন হয়। এখন সমস্ত হাইকোর্টেই যেহেতু একই কেস নিয়ে পিটিশন হয়, ওই জন্য সমস্ত পিটিশনকে একসাথে মার্চ করে কেসটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। এই পিটিশনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইলাহাবাদ হাইকোর্টের একজন অ্যাডভোকেট এসপি গুপ্তা। ফলে এই কেসের নাম হয়ে যায় এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এটা পিটিশন হয় 1981 সালে এবং এই কেসটাকেই বলা হয় ফার্স্ট জাজেস কেস। এই কেসে পিটিশনার অর্থাৎ এসপি গুপ্তা এবং বাকিদের যে বক্তব্য ছিল সেগুলো হলো, হাইকোর্টে নতুন জাজ কিভাবে অ্যাপয়েন্ট হবে বা কোথা থেকেই বা আসবে, অর্থাৎ জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট সেটা সুপ্রিম কোর্টই ঠিক করবে। বাইরে থেকে এই নিয়ম ঠিক করে দেওয়ার সরকার বা এক্সিকিউটিভ বা সংসদ কে হয়? পিটিশনারদের দিক থেকে আরো একটা বক্তব্য ছিল যে কোনো একজন ব্যক্তির যদি কনসেন্ট নিয়েই তাকে অ্যাপয়েন্ট করি, সেক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্টে হাইকোর্টের চিফ জাস্টিস, রেসপেক্টিভ স্টেটের গভর্নর এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এদের সাথে রাষ্ট্রপতির পরামর্শ করার প্রয়োজনই বা কি? এছাড়া এই নিয়োগে যদি এক্সিকিউটিভের প্রভাবই থাকে, তাহলে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে কাজ করবে কিভাবে? তখন একটা আশঙ্কা থাকবেই যে কোনো একজন জাজ যদি সরকারের বিরুদ্ধে রায় দেয়, মানে এক্সিকিউটিভের বিরুদ্ধে রায় দেয়, তাহলে ওই জাজ সাসপেন্ড বা ট্রান্সফার হয়ে যেতে পারে। এছাড়াও পিটিশনারদের দিক থেকে আরো অনেক বক্তব্য ছিল। অন্যদিকে সরকারের তরফ থেকে যে যে আর্গুমেন্ট গুলো ছিল সেইগুলো হলো, এই সার্কুলার অনুযায়ী চললে জুডিশিয়ারি সিস্টেমে ট্রান্সপারেন্সি আসবে। মানে কোনো একজন জাজ কাকে রেকমেন্ড করছেন, কোন ভিত্তিতে রেকমেন্ড করছেন, সেগুলো সবার সামনে চলে আসবে এবং জুডিশিয়ারি সিস্টেমে নেপোটিজমের ঘটনা কমবে। 1/3 জাজ বাইরে থেকে আসবে। এই পয়েন্টের রেসপেক্টে বলা হয় যে ধরলাম কোনো একজন ব্যক্তি বিহারে থাকেন এবং তিনি যদি পাটনা হাইকোর্টে জাজ হন, তাহলে জাজ হওয়ার আগে তার জুডিশিয়ারি কেরিয়ারে তিনি বহু মানুষের সাথে পরিচিত হয়েছেন এবং সেক্ষেত্রে কোনো কেস এলে তিনি যদি পাটনা হাইকোর্টে জাজ হন, তিনি ওই লোকের ফেভারেই তার রায় দেবেন। এমন ঘটনা যাতে না হয় সেই জন্যই 1/3 জাজ অন্য স্টেট থেকে আনার কথা বলা হয়েছে। এইরকম আরো বিভিন্ন আর্গুমেন্ট রয়েছে। ফাইনালি এই কেসে যে রায় দেওয়া হয় সেটা 4:3 অনুপাতে, মানে 7 জন জাজের বেঞ্চ ছিল, তার ভেতর 4 জন এক রকমের রায় দেন এবং বাকি 3 জন অন্য এক রকমের রায় দেন। তো শেষমেশ যে জাজমেন্ট বা রায় দেয়া হয় তাতে বলা ছিল যে সরকার যে সার্কুলার ইস্যু করেছে সেটা আনকনস্টিটিউশনাল, মানে অসাংবিধানিক, এবং সরকার বা এক্সিকিউটিভের তরফ থেকে জারি করা কোনো সার্কুলার বা অর্ডার গ্রহণযোগ্য হবে না যেটা জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স মানে বিচার ব্যবস্থার স্বাধীনতাতে প্রভাব ফেলে, এবং জুডিশিয়ারিতে এমন একটা সিস্টেম তৈরি করার ধারণা দেওয়া হয় যাতে জুডিশিয়ারির কাজে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ দুজনেরই সম্মতি থাকবে, আবার এক্সিকিউটিভের হস্তক্ষেপও থাকবে না। অর্থাৎ বর্তমানের যে কলেজিয়াম সিস্টেম সেটা তৈরি করার কিছুটা ধারণা দেওয়া হয়। তবে এখানে আরো বলা হয় যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজেদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ফাইনাল কল হবে রাষ্ট্রপতি। তো এই হলো ফার্স্ট জাজেস কেস। এই কেসের রায়ের ভিত্তিতে জুডিশিয়ারির ওপর এক্সিকিউটিভের যে প্রভাব সেটা মোটামুটি কাটানো গিয়েছিল, কিন্তু দিন যেতে যেতে আবারও মনে হচ্ছিল যে জুডিশিয়ারির ওপর এক্সিকিউটিভের প্রভাব আবারও ধীরে ধীরে কিছুটা প্রয়োগ হচ্ছে।
ফলে পরবর্তীকালে 1993 সালে এই ফার্স্ট জাজেস কেস নিয়ে সুপ্রিম কোর্টে জুডিশিয়াল রিভিউ হয় এবং সেটাকেই বলা হয় সেকেন্ড জাজেস কেস। তো এই সেকেন্ড জাজেস কেসটা কি সেটা নিয়ে এই ভিডিওতে আর আলোচনা করছি না, এটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ফার্স্ট জাজেস কেস এবং এর ব্যাকগ্রাউন্ডের ঘটনা তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।